বাট এই স্লাইড গুলো পড়ানো হয়নি। আচ্ছা, এই স্লাইড গুলো তেমন কিছুই না। আপনি এই যে আগে যে স্লাইড গুলো করে প্র্যাকটিস করেছেন, এই যে এখানে অনেকগুলো স্লাইড আপনি প্র্যাকটিস করেছেন, এখানে এই স্লাইড গুলোর যে জার্নাল এন্ট্রিটা আছে সেই জার্নাল এন্ট্রিটাকে সামারাইজ করেছে, সামারাইজ করে এখানে বসিয়েছে, ঠিক আছে? আর এটা হচ্ছে লেজার। এখানে যতগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে এই জার্নাল এন্ট্রি গুলো করতে, সেই অ্যাকাউন্ট গুলোর জন্য প্রত্যেকটা অ্যাকাউন্টের জন্য এখানে লেজার করা হয়েছে। যেমন এখানে ধরেন ক্যাশ, ওনার্স ক্যাপিটাল, ইকুইপমেন্ট, নোটস পেয়েবল, দেন আবার আর্নার সার্ভিস রেভিনিউ, দেন রেন্ট এক্সপেন্স, প্রিপেইড ইন্স্যুরেন্স, আবার সাপ্লাইস, আবার ওনার্স ড্রয়িং, দেন স্যালারিজ এন্ড ওয়েজেস এক্সপেন্স, ঠিক আছে, দেন সার্ভিস রেভিনিউ। এখানে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে লেজার করা হয়েছে। আপনি জার্নাল করার সময় আপনার যতগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট হবে সবগুলো অ্যাকাউন্টের জন্য আপনাকে আলাদা আলাদা করে লেজার করতে হবে, ঠিক আছে? এবং লেজারে আপনি যে ব্যালেন্সটা পাবেন সবার শেষে, যে দেখেন এখানে রেড মার্ক করা, ক্যাশের ব্যালেন্স 15,200, সাপ্লাইস এর ব্যালেন্স 2,500, এরকম প্রত্যেকটা ব্যালেন্স নিয়ে আপনাকে ট্রায়াল ব্যালেন্স প্রিপেয়ার করতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে একটা সার্কেল, জার্নাল, লেজার, ট্রায়াল ব্যালেন্স, ঠিক আছে? দেন এই যে ট্রায়াল ব্যালেন্স আপনাকে প্রিপেয়ার করতে হবে, এটা হচ্ছে ট্রায়াল ব্যালেন্স। এখন এটা কিভাবে প্রিপেয়ার করা হয়েছে? সাপোজ আপনার এখানে প্রথমে একটা ক্যাশের ব্যালেন্স দেয়া আছে, ক্যাশের ব্যালেন্স হচ্ছে 15,200, তাই তো? রেসপন্স করেন, ক্যাশের ব্যালেন্স 15,200। জি ম্যাম। এখন ক্যাশ এখানে চলে আসছে, ক্যাশে রেকর্ড করা হয়েছে 15,200 এবং ডেবিট সাইডে। ডেবিট সাইডে কেন? ক্যাশ একটা অ্যাসেট, অ্যাসেটকে ডেবিট সাইডে রেকর্ড করা হয়। মনে পড়েছে? জি ম্যাম। আচ্ছা, দেন লেজারে দেখেন সাপ্লাইস এর ব্যালেন্স 2,500, মানে 2,500। জি ম্যাম। সো সাপ্লাইস অ্যাসেট, সেজন্য সাপ্লাইস কে ডেবিট পাশে রেকর্ড করা হয়েছে। দেন জি হচ্ছে ম্যাম। প্রিপেইড ইন্স্যুরেন্স। প্রিপেইড ইন্স্যুরেন্স 600 টাকা ব্যালেন্স। প্রিপেইড ইন্স্যুরেন্স কি সেটা বলেন কেউ একজন আমাকে, আমি যেহেতু আপনাদেরকে এক্সপ্লেইন করেছি। প্রিপেইড ইন্স্যুরেন্স কি? অ্যাসেট, লায়াবিলিটিস নাকি ওনার সিকিউরিটি? ম্যাম প্রিপেইড ইন্স্যুরেন্স তো এটা ম্যাম আমাদের লায়াবিলিটিস, আর লায়াবিলিটিস হলে ম্যাম এটা অ্যাসেটে চলে যাবে, মানে ডেবিটে। লায়াবিলিটিস হলে, লায়াবিলিটিস কেন? প্রথমে বলেন এটা কেন লায়াবিলিটিস? প্রিপেইড ইন্স্যুরেন্স কেন লায়াবিলিটিস? কারণ ইন্স্যুরেন্সের যে অ্যামাউন্টটা বা পেমেন্টটা সেটা তো পে করা লাগবে। প্রিপেইড প্রিপেইড মানে কি? প্রিপেইড মানে কি? ইউ হ্যাভ অলরেডি পেইড প্রিপেইড মানে। জি ম্যাম। তাহলে এটা কেন আপনার পে করা লাগবে? প্রিপেইড যদি আপনি অলরেডি পে করে দেন। বলেন প্রিপেইড ইন্স্যুরেন্স কি? ম্যাম প্রিপেইড ইন্স্যুরেন্স তো আগে পে করা লাগবে আমাকে ইন্স্যুরেন্সের জন্য। না, যেহেতু আগে প্রিপেইড ইন্স্যুরেন্স মানে আপনি অলরেডি পে করে দিয়েছেন ইন্স্যুরেন্সের পেমেন্ট। প্রিপেইড মানে কি? প্রিপেইডে যখন আপনি টাকা ভরেন, সাপোজ কি বলে এটাকে, প্রিপেইড কার্ডে যখন আপনি টাকা ভরেন তখন কি হয়? আপনি খরচ করার আগে আপনি টাকাটা জি ম্যাম, কনজিউম করার আগে আমার পে করা লাগে। পে করে ফেলছেন, টাকাটা আগে আপনি মানে পে করে দিচ্ছেন। তার মানে ইন্স্যুরেন্স এক্সপেন্স আপনি ইনকার করার আগে আপনি ইন্স্যুরেন্সের টাকাটা পে করে দিচ্ছেন, তাই না? জি তাহলে প্রিপেইড ইন্স্যুরেন্স আপনার জন্য কি? এক্সপেন্স। কেন এক্সপেন্স? ম্যাম এক্সপেন্স হবে না তো কেন না ম্যাম, প্রিপেইড ইন্স্যুরেন্স ম্যাম আমি টাকাটা দিয়ে ফেলাইছি কিন্তু পুরো টাকা খরচ হয় নাই। হ্যাঁ, খরচ হয় নাই, তাহলে খরচ যেহেতু হয় নাই পরবর্তীতে আপনি খরচ করবেন, ইন্স্যুরেন্সের বেনিফিট নিবেন, কিন্তু জি আপনি ম্যাম। তো কোনো টাকা পে করবেন না, শুধু বেনিফিট নিবেন। তাহলে কি এটা? তাহলে তো এটা অ্যাসেট মনে হচ্ছে ম্যাম। হ্যাঁ, এটা অ্যাসেট। আপনি এক্সপেন্স অলরেডি ইনকার করে ফেলেছেন কিন্তু আপনি সেটা থেকে এখনো টাকা পান, সরি টাকা দিয়ে দিয়েছেন কিন্তু আপনি কোনো সুবিধা নেই। সুবিধা নেননি, পরবর্তীতে নিবেন, তাহলে সেটা আপনার জন্য অ্যাসেট, ঠিক আছে?
সো অ্যাসেট যেহেতু অ্যাসেট কোন পাশে বসে? ডেবিটে ম্যাম। হ্যাঁ, অ্যাসেট ডেবিটে বসে, এই জন্য প্রিপেড ইন্স্যুরেন্স ডেবিট পাশে বসবে। দেন হচ্ছে ইকুইপমেন্ট। ইকুইপমেন্ট ম্যাম অ্যাসেট। হ্যাঁ, ইকুইপমেন্ট অ্যাসেট, সো ডেবিট পাশে বসবে। দেখেন ইকুইপমেন্ট ডেবিট পাশে 5000। এরপর নোটস পেয়েবল, এটা কি? না এটা পেয়েবল, পে করা হয় না, এক্সপেন্স। ম্যাম এটা লায়াবিলিটি। এটা লায়াবিলিটি। লায়াবিলিটি ক্রেডিট পাশে বসবে। আপনি এক্সপেন্স আর লায়াবিলিটির মধ্যে মানে একদম হযবরল করে ফেলতেছেন, হবে না এভাবে, ঠিক আছে? আর একটু কনসার্ন হতে হবে চিন্তা করার সময়। অ্যাকাউন্টস পেয়েবল কি? লায়াবিলিটি। যখন কোনো কিছুর সাথে, নোটস এর সাথে পেয়েবল, বন্ডের সাথে পেয়েবল, অ্যাকাউন্টস এর সাথে যা কিছুর সাথে পেয়েবল থাকবে সঙ্গে সঙ্গে সেটা লায়াবিলিটি হয়ে যাবে, ঠিক আছে? তো অ্যাকাউন্টস পেয়েবল 2500 এর একটা লায়াবিলিটি, সো ক্রেডিট সাইডে দেখেন, ক্রেডিট সাইডে, ঠিক আছে? এরপর দেখেন আনআর্নড সার্ভিস রেভিনিউ, এটা কি? আনআর্নড সার্ভিস রেভিনিউ এটা কি? এক্সপ্লেইন করেন বিষয়টা কি আনআর্নড সার্ভিস রেভিনিউ। মানে আমি হচ্ছে একটা সার্ভিস দিছি, বাট এটার জন্য এখনো এটার জন্য হচ্ছে কোনো রেভিনিউ জেনারেট হয় নাই বা কোনো টাকা ইনকাম করতে পারি না। না, উল্টা বলে ফেললেন। মানে ফ্রিজ আনআর্নড সার্ভিস রেভিনিউ। আচ্ছা এটা তো আনআর্নড রেভিনিউ। সার্ভিস রেভিনিউ মানে এটা রেভিনিউ, কিন্তু আপনি এখনো সার্ভিস প্রোভাইড করেননি, কিন্তু আপনাকে টাকা দিয়ে দিয়েছে, আর আপনি বলেছেন উল্টাটা, আপনাকে টাকা আচ্ছা দেয়নি, আপনি সার্ভিস দিয়েছেন, ঠিক তাহলে ম্যাম আছে? এটা লায়াবিলিটি মনে হচ্ছে। হ্যাঁ, এটা লায়াবিলিটি, কারণ ইন ফিউচার আপনাকে এটার জন্য সার্ভিস সার্ভিস প্রোভাইড দিতে করতে হবে। হবে, জি ম্যাম। ঠিক আছে? সো দেখেন আনআর্নড সার্ভিস রেভিনিউ লায়াবিলিটি সাইডে। দেন ওনার্স ক্যাপিটাল। ওনার্স ক্যাপিটাল ইউজুয়ালি কোন পাশে হয়? ওনার্স ক্যাপিটাল কি, কোন পাশে হয় ওনার্স ক্যাপিটাল? ওনার্স ক্যাপিটাল হচ্ছে আপনি অ্যাসেট পাশে না? কেন? না না অ্যাসেট না, হচ্ছে এটা হচ্ছে আপনার ক্যাশ। ক্যাপিটালটা হচ্ছে ফাংশনটা কি বল, ইসে বলেন, ফর্মুলাটা বলেন, বেসিক ফর্মুলাটা বলেন। অ্যাকাউন্টিং এর বেসিক ফর্মুলাটা বলেন। এ সমান সমান অ্যাসেট ইকুয়ালস টু অ্যাকাউন্টিং এর বেসিক ফর্মুলাটা বলেন, কেউ একজন বলেন। অ্যাসেট ইকুয়ালস টু, ম্যাডাম লায়াবিলিটিস প্লাস ওনার সিকিউরিটি। হ্যাঁ, তাহলে আপনারা কি বলছেন ওনার্স ইকুইটি কে? সরি, ওনার্স ক্যাপিটাল কে কি বলছিলেন মাত্র? ওনার্স ক্যাপিটাল কে কি বলছেন, আর ওনার্স ক্যাপিটাল কি, কোন পাশে যাবে, বিষয় কি ওনার্স ক্যাপিটাল? আপনি যদি এটা এক্সপ্লেন করতে না পারেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না যে আসলে এটা অ্যাসেট হলো কেন, বা আপনি অ্যাসেট কোন একটা বিষয়কে অ্যাসেট নাকি লায়াবিলিটি আপনি সেটা ভুলে গেলেন। এটা আপনি যদি এক্সপ্লেনেশন না জানেন তখন কিন্তু আপনি বুঝতে পারবেন না। ওনার্স ক্যাপিটালটা কি একটু বলেন তো? ম্যাম জেনারেল টার্মে বলবো নাকি? আপনি আপনার মতন করে বলেন। ম্যাম যে General- ইনভেস্টটা হলো ওনার্স ক্যাপিটাল অ্যাকচুয়ালি। আচ্ছা ঠিক আছে, ইনভেস্টটা ওনার্স ক্যাপিটাল অ্যাকচুয়ালি। আচ্ছা, ওনার্স ক্যাপিটাল একটু মানে একটু কনসাইজ ওয়েতে হয়। ইনভেস্টমেন্ট যে কেউ ইনভেস্ট করতে পারে, আবার
ওনার্স ক্যাপিটাল আপনি যেটা বলছেন যে হ্যাঁ ইনভেস্টররা যে টাকাটা দিচ্ছে সেটা হচ্ছে ওনার্স, তারাই ওনার, তাদের যে ক্যাপিটাল সেটাই হচ্ছে ওনার্স ক্যাপিটাল। ঠিক আছে, এখন ওনার্স ক্যাপিটাল তাহলে কি হবে? ডেবিট পাশে যাবে না ক্রেডিট পাশে যাবে? আমি আপনার কথা বুঝতে পাইনি, এটা ক্রেডিট পাশে যাবে। ঠিক আছে, আমি আপনার কথা বুঝতে পাইনি, অনেক নয়েজ হচ্ছিল। ওনার্স ক্যাপিটালটা ক্রেডিট পাশে যাবে। ঠিক আছে, দেন ওনার্স ড্রয়িংস। ওনার্স ড্রয়িংসটা কি? ম্যাম যদি ওনার হচ্ছে টাকা উইথড্র করে নেয় হ্যাঁ। ফার্ম থেকে, তাহলে পার্সোনাল ইউজের জন্য যদি উইথড্র করে সেটা। হ্যাঁ সেটাই ওনার্স ড্রয়িং। ঠিক আছে, তাহলে ওনার্স ড্রয়িং যদি পার্সোনাল জন্য উইথড্র হয় তাহলে এটা কি এক্সপেন্স? এক্সপেন্স কোন পাশে যাবে? ডেবিট পাশে না। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ দেখেন এখানে এটা ডেবিট পাশে আর ওনার্স ক্যাপিটালটাকে ক্রেডিট পাশে বসানো হচ্ছে। দেন সার্ভিস রেভিনিউ। সার্ভিস রেভিনিউ কি? আপনার রেভিনিউ আর্ন হচ্ছে আয়, সো এটা আপনার ক্রেডিট। ইনকাম, ইনকাম ক্রেডিট পাশে যায়। ঠিক আছে, দেখেন এরপরে হচ্ছে স্যালারিজ এন্ড ওয়েজেস এক্সপেন্স। স্যালারিজ এন্ড ওয়েজেস এক্সপেন্স কোন দিকে যাবে? ম্যাম এটা হচ্ছে এক্সপেন্স, চালতা ম্যাম ডেবিট। ডিরেক্ট এক্সপেন্স বলাই আছে, সো এটা ডেবিট পাশে যাবে। এন্ড রেন্ট এক্সপেন্স ম্যাম এটা এক্সপেন্স টু ডেবিট ডেবিট পাশে যাবে। হ্যাঁ, এখন এইভাবে আপনি ডিসাইড করে ডেবিট ক্রেডিট যেটা যে পাশে যায় সেটা সে পাশে বসাবেন। বসানোর পরে আপনি নিচে শুধু যোগ করে দিয়ে ডাবল লাইন দিয়ে দিবেন। ঠিক আছে, এটাই হচ্ছে ট্রায়াল ব্যালেন্স। খুবই ইজি তাই না? ট্রায়াল ব্যালেন্স বলেন তো, ট্রায়াল ব্যালেন্স খুবই ইজি না? জি ম্যাম, কিন্তু থাকা লাগবে একটু ক্লিয়ার। অবশ্যই কনসেপ্ট ক্লিয়ার না থাকলে তো আপনি বুঝতে পারবেন না যে আপনি কিভাবে কি করবেন। কনসেপ্টটা অবশ্যই ক্লিয়ার রাখতে হবে। ট্রায়াল ব্যালেন্স নিয়ে কারো কোনো কোয়েরিজ আছে? ট্রায়াল ব্যালেন্স নিয়ে কারো কোনো কোয়েরিজ আছে? না ম্যাম। না ম্যাম। আচ্ছা ঠিক আছে, দেন এই স্লাইডটা পড়েন ট্রায়াল ব্যালেন্সের। পড়েন, তারপর আমি এক্সপ্লেইন করছি। জি ম্যাম করছি। আচ্ছা, প্রথম পয়েন্টে কি? The transaction is not journalized. হ্যাঁ, ট্রানজাকশন ইজ নট জার্নালাইজড মানে কি? আপনার একটা আপনি সাপোজ একটা অর্গানাইজেশন চালাচ্ছেন বা অর্গানাইজেশনের অ্যাকাউন্টেন্ট তার হিসাব রেকর্ড করেন। এখন ফেব্রুয়ারি মাসে 50টা ট্রানজাকশন ইনকার হলো, কিন্তু আপনি 50টা ট্রানজাকশনের মধ্যে আপনি একটা ট্রানজাকশন আপনি রেকর্ড করেননি, মানে জার্নাল দেননি একটা ট্রানজাকশন। তাহলে কি হচ্ছে? যেহেতু একটা ট্রানজাকশনকে আপনি রেকর্ড করেনি, তাহলে সেটাকে জার্নাল এন্ট্রি না দিলে সেটা লেজার হবে না, লেজার না দিলে সে ট্রায়াল ব্যালেন্সে আসবে না। তো ট্রায়াল ব্যালেন্সে যদি না আসে তাহলে কি হবে? অ্যাকচুয়াল সিচুয়েশন কি জানা যাবে ওই জার্নাল এন্ট্রি না করে কি হলো? জি ম্যাম, ডেবিট ক্রেডিট কম বেশি আসবে। কম বেশি আসবে না। আসলে বিষয় কি, আমি আপনাদেরকে একটু এক্সপ্লেইন করি। সেটা হচ্ছে, দেখলেন না যে এই যে ট্রায়াল ব্যালেন্সে ডেবিট সাইড এবং ক্রেডিট সাইড দুই পাশে মিলে গেল, তাই না? ট্রায়াল ব্যালেন্সে সবসময় দুই পাশে এরকম মিলে যাবে, ডেবিট ইকুয়ালস টু ক্রেডিট হবে। কিন্তু কখনো কখনো মনে করা হয়
কখনো মনে করা হয় না, এটা হয় যে দুই পাশ মিলে গেল, ডেবিট এবং ক্রেডিট দুই পাশই মিলে গেল, কিন্তু তারপরেও কিছু এরর বা কোনো কিছু কিছু ভুল আইডেন্টিফাই করা যায় না ট্রায়াল ব্যালেন্সে বা রেকর্ডিং এ। ট্রায়াল ব্যালেন্সটা কেন করা হয়, যে আপনি যে জার্নাল করলেন, তারপর লেজার করলেন, এরপর ট্রায়াল ব্যালেন্স করে আপনি এটা দেখছেন যে আপনার রেকর্ডিং ঠিক হলো কিনা, জার্নাল এন্ট্রি লেজার দেয়া ঠিক হলো কিনা। কিন্তু এটা আইডেন্টিফাই করা গিয়েছে পরবর্তীতে যে এরকম দুই পাশ মিলে যাওয়ার পরেও কিছু কিছু ভুল আইডেন্টিফাই করা যায় না। তো যে ভুলগুলো আইডেন্টিফাই করা যায় না ট্রায়াল ব্যালেন্সের দুই পাশ মিলে যাওয়ার পরেও, সেগুলোকে বলা হয় লিমিটেশনস অফ ট্রায়াল ব্যালেন্স। ঠিক আছে? ম্যাম লাস্ট সেন্টেন্সটা আরেকবার রিপিট করবেন প্লিজ। যে ভুলগুলো ট্রায়াল ব্যালেন্সের দুই পাশ মিলে যাওয়ার পরেও আইডেন্টিফাই করা যায় না, সেই ভুলগুলোকে বলা হয় লিমিটেশনস অফ ট্রায়াল ব্যালেন্স। মানে সেই ভুলগুলোর কারণেই কিছু ট্রায়াল ব্যালেন্সের লিমিটেশন আসছে, যে ট্রায়াল ব্যালেন্স মিলে গেল তারপরে ট্রায়াল ব্যালেন্সকে আপনি 100% অ্যাকুরেট বলতে পারছেন না। যে যে রিজনে বলতে পারছেন না সেগুলোকেই বলা হচ্ছে ট্রায়াল ব্যালেন্সের লিমিটেশন। তার মধ্যে একটা হচ্ছে জার্নালাইজেশন যদি না করা হয়, ঠিক আছে, যদি কোনো একটা এন্ট্রি জার্নাল এন্ট্রি না দেওয়া হয়, তো জার্নাল এন্ট্রি যদি না দেওয়া হয় তাহলে কি, সাপোজ আপনি একটা জার্নাল এন্ট্রি হলো এখানে সার্ভিস রেভিনিউ আপনি আর্ন করলেন। সার্ভিস রেভিনিউ যদি আপনি আর্ন করেন তাহলে আপনি ক্যাশ ডেবিট, রেভিনিউ ক্রেডিট বা সার্ভিস রেভিনিউ ক্রেডিট, তাই না? সার্ভিস রেভিনিউ জার্নাল ক্যাশ ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট না? ঠিক বলেছি আমি? জি ম্যাম ঠিক বলছেন। আপনি কনফিডেন্টলি ঠিক জি ম্যাম বললেন কেন? আপনি নিজে শিওর হয়ে? হ্যাঁ ম্যাম, ক্যাশ হচ্ছে ডেবিট হবে আর সার্ভিস রেভিনিউ তো আমার ক্রেডিটে যাবে। আচ্ছা যাই হোক সেটা। এখন আপনি এই জার্নাল এন্ট্রিটা রেকর্ড করলেন না, পরবর্তীতে যখন আপনি লেজার করলেন এন্ড দেন ট্রায়াল ব্যালেন্সে আসলেন, আপনার কিন্তু এই সার্ভিস রেভিনিউর অ্যামাউন্ট এবং ক্যাশের কিছু অ্যামাউন্ট কম দেখাবে, তাই না? কেন কম দেখাবে? কারণ আপনি তো জার্নালটা রেকর্ডই করেননি। সো ট্রায়াল ব্যালেন্সে দুই পাশ মিলে যাচ্ছে, কিন্তু আপনি যে একটা জার্নাল এন্ট্রি দেননি সেটা কিন্তু কোথাও আইডেন্টিফাই করা যাবে না, করা যাচ্ছে না। ঠিক আছে, বুঝেছেন? না ম্যাম, এক্সাম্পলটা আরেকবার একটু রিপিট করবেন। সাপোজ আপনি একটা ফার্নিচার কিনলেন, ফার্নিচার ডেবিট ক্যাশ ক্রেডিট। এখন যেটা হলো সেটা হচ্ছে যে ফার্নিচার ডেবিট ক্যাশ ক্রেডিট, কিন্তু আপনি এটাকে রেকর্ড করলেন না। জি ম্যাম, পুরো ট্রানজাকশনটাই আমার জার্নালে যায় না। হ্যাঁ, জার্নালে আপনি রেকর্ড করেন। তাহলে আপনি যখন জার্নাল না দিলেন না, তখন যখন ওইটা ছাড়ে লেজার করা হলো, তখন ক্যাশ যে চলে গেল, এটা তো লেজারের এন্ট্রি পেল না। এন্ট্রি দিতে পারলেন? আপনি তো জার্নাল দেখে দেখে আপনি লেজার এন্ট্রি দেন, তাই না? আচ্ছা, এরপরে আপনি ফার্নিচার কিনে নিয়ে আসলেন, ফার্নিচার আপনার বেড়ে গেল, আপনি সেটাও রেকর্ড করলেন না। তাহলে তো আপনি লেজারে আপনার ফার্নিচার যে বেড়ে গেল সেটাও আপনি রেকর্ড করতে পারলেন না, তাই না? জি ম্যাম। তাহলে আপনি যে বেড়ে গেল ফার্নিচার এবং ক্যাশ কমে গেল, এইটা তো আপনি কোথাও রেকর্ড করতে দেখাতে পারলেন না। আপনি লেজারে আপনি কোথাও রিপ্রেজেন্ট করলেন না, এবং সেটা যখন লেজার থেকে, লেজারের ব্যালেন্স গুলো তো ট্রায়াল ব্যালেন্সে যাচ্ছে, যেহেতু লেজারে আপনি কম বা বেশি প্রেজেন্ট করলেন, তো সেটা আপনার ট্রায়াল ব্যালেন্সও ওভাবে ভুলভাবে রিপ্রেজেন্ট করা হচ্ছে, তাই না? তো ট্রায়াল ব্যালেন্সের ডেবিট ক্রেডিট দুই পাশ মিলে যাবে, কিন্তু আপনার এই যে কম ব্যালেন্সটা আপনি কিন্তু সেটা কোথাও রিপ্রেজেন্ট করতে পারবেন না, মানে এটা আপনার এক্সপ্রেস হবে না কোথাও। ঠিক আছে? তো ম্যাম ট্রায়াল ব্যালেন্সের লাস্টে এসে আমি যখন সিকোয়েন্সিয়ালি উপর থেকে ক্যাশের যে ডিক্রিজ বা ইনক্রিজের বিষয়টা থাকবে, সেটা যখন আমি অবজার্ভ করবো তখন কিন্তু বুঝতে পারবো ম্যাম যে আচ্ছা 7,000 থেকে বা সরি 10,000 থেকে 2,000 ঠাস করে কমে গেল, কিন্তু কেন কমলো সেটা তো কোথাও স্পেসিফাই করা নাই, তাই না ম্যাম? ধরেন আমি 10,000 টাকা থাকতো, আমি 2,000 টাকা দিয়ে। আমি বলি, আপনি যখন লেজার এন্ট্রি দিবেন না, তখন সরি জার্নালে এন্ট্রি দিবেন না, তখন তো আপনার ওইটা লেজারেও আসবে না। আপনার সাপোজ ক্যাশ ফার্নিচার কিনতে গিয়ে আপনার 2,000 টাকা কমে গেল, আপনি তো সেটা জার্নালে রেকর্ড করলেন না,
সো লেজারে আপনার ক্যাশ ব্যালেন্স ছিল 15,000 টাকা, 15,000 টাকা অন্যান্য এক্সপেন্স করে আপনার চলে এসেছে 10,000 টাকায়। 10,000 টাকায় আপনি ট্রায়াল ব্যালেন্সে ট্রান্সফার করলেন, কিন্তু ফার্নিচার কেনার জন্য যে 2,000 টাকা আপনার ক্যাশ টাকা চলে গেল, সো আপনার 8,000 টাকা থাকার কথা ছিল, সেটা তো আপনি ট্রায়াল ব্যালেন্সে গিয়ে ট্রান্সফার, মানে ট্রায়াল ব্যালেন্সে আপনি সেটা কমলো না, আপনার মেইন ব্যালেন্স থেকে কমে গেল। অ্যাকচুয়ালি আপনার ক্যাশ টাকা কমে গেল, কিন্তু আপনার রেকর্ডিং এ আপনার টাকাটা কমলো না। ঠিক আছে, এইটাই। দেন হচ্ছে কারেক্ট জার্নাল এন্ট্রি ইজ নট পোস্টেড। আপনি যদি কারেক্ট জার্নাল এন্ট্রি পোস্ট না দেন, কারেক্ট জার্নাল এন্ট্রি পোস্ট না দেয়া মানে কি? সাপোজ আপনি ফার্নিচার কিনেছেন ক্যাশ টাকা দিয়ে, আপনি ক্যাশ টাকা হওয়ার কথা ফার্নিচার ডেবিট ক্যাশ ক্রেডিট, কিন্তু আপনি সেখানে ক্যাশ না দিয়ে আপনি লিখে রাখলেন অ্যাকাউন্টস পেয়েবল, মানে আপনি বাকিতে কিনে নিয়ে আসছেন। তাহলে কি হলো? আপনার কি কারেক্ট জার্নাল এন্ট্রি দেওয়া হলো? সেটা তো হলো না, কারণ আপনার তো এখানে আসলে ক্যাশ টাকা কমে যাওয়ার কথা, অ্যাসেট কমে যাওয়ার কথা, আপনার সেখানে কি হলো? লায়াবিলিটি বেড়ে গেল। সো আপনি যখন এটাকে ট্রায়াল ব্যালেন্সে ট্রান্সফার করবেন, তখন আপনার অ্যাকচুয়াল সিচুয়েশন রিপ্রেজেন্ট করতে পারবে না। ঠিক আছে, আপনার দেখাবে ক্যাশের ব্যালেন্স বেশি, লায়াবিলিটিও বেশি, কিন্তু হওয়ার কথা ক্যাশ কম, লায়াবিলিটিও কম। ঠিক আছে, তো আপনার দুই পাশ মিলে যাবে ট্রায়াল ব্যালেন্সে, কিন্তু আপনার অ্যাকচুয়াল সিচুয়েশন রিপ্রেজেন্ট করা যাবে। আপনাদের কিন্তু এক্সাম এভাবে আসতে পারে যে এক্সপ্লেইন দ্য স্টেটমেন্ট আর ট্রানজাকশন ইজ নট জার্নালাইজড। ঠিক আছে, উইথ অ্যান এক্সাম্পল, তখন আপনাকে এভাবে এক্সাম্পল দিয়ে এক্সপ্লেন করতে হবে। ঠিক আছে, দেন হচ্ছে আ জার্নাল এন্ট্রি ইজ পোস্টেড টুয়াইস, মানে কোন একটা জার্নাল এন্ট্রি যদি আপনি দুইবার পোস্ট করেন। দুইবার পোস্ট করা মানে কি? ম্যাম মানে ফার্নিচার কেনার ট্রানজাকশনটা আমি দুইবার এন্ট্রি করলাম, জি, তখনও আমার পারফেক্ট। হচ্ছে দুইটাই ডেবিট ক্রেডিট ম্যাচ করবে, কিন্তু দুইটাই ম্যাচ করবে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু ডেবিট actualটা ক্রেডিট না। ম্যাচ করবে, কিন্তু আপনি তো তখন ফার্নিচারও বেশি দেখাচ্ছেন, আবার ক্যাশ বেশি কমিয়ে ফেলেছেন। ক্যাশ কমিয়ে আপনার ফেলছি। 100 টাকার জায়গায় আপনি 200 টাকা ডিডাক্ট করছেন। এটাই। Incorrect accounts are used in journalizing or posting. ঠিক আছে, ইনকারেক্ট অ্যাকাউন্টস মানে হচ্ছে আপনি সাপোজ ফার্নিচার সাপ্লাইস কিনছি 2,000 টাকার, কিন্তু বাট আপনি সেখানে সাপ্লাইস রেকর্ড করলেন, বা মেশিনারিজ কে আপনি সাপ্লাইস দিয়ে রেকর্ড করেন। সো মেশিনারিজ কেনা হলো 2,000 টাকা, আপনি সেটাকে লিখছেন যে মেশিনারিজ ডেবিট ক্যাশ ক্রেডিট হওয়ার কথা, আপনি কি করলেন? সাপ্লাইস ডেবিট ক্যাশ ক্রেডিট। ঠিক আছে, তো আপনার তো তখন মেশিনারিজ বেড়ে যাওয়ার কথা, কিন্তু বাড়লো কি সাপ্লাইস? সেক্ষেত্রে আপনার দুই পাশ মিলে যাবে, কিন্তু আপনার কিন্তু ভুল হবে। ঠিক আছে, then offsetting errors are made in recording the amount of our transactions. এটা কিরকম? সাপোজ আপনি ফার্নিচার পারচেজ করেছেন 5,000 টাকার, কিন্তু আপনি রেকর্ড করার সময় ভুলবশত 500 টাকা রেকর্ড করলেন, একটা শূন্য কম রেকর্ড করলেন, বা একটা শূন্য বেশি হতে পারে, 5,000 50,000 হয়ে যেতে পারে। সো এই টাইপের এরর যখন হচ্ছে, তখন সেটাকে আমাদের অফসেটিং এরর। বিষয়টা কিরকম? আপনি 5,000 টাকা ফার্নিচার কে আপনি 500 টাকা রেকর্ড করলেন, আলটিমেটলি কি হলো? আপনি 500 টাকা লেজারে নিয়ে যাবেন, সেখান থেকে ট্রায়াল ব্যালেন্সে নিয়ে যাবেন, আপনার তো দুই পাশ মিলে যাবে, কিন্তু আপনার অ্যাকচুয়ালি রেকর্ডটা তো ঠিক হবে না। ঠিক আছে, এইটাই। বুঝতে পারছেন না? আচ্ছা, ঠিক আছে। ম্যাম এই জিনিসটা ক্লিয়ার হয়নি একদম। কোন জিনিসটা? ট্রায়াল ব্যালেন্সের মানে লিমিটেশন। রাইট সাইড লেফট সাইড যদি মানে একটু এক্সাম্পল দিয়ে যদি কোনটা দেখানো আপনি হতো তাহলে এক্সাম্পল মনে হয় ভালো। চাচ্ছেন? আসলে এটা যদি আপনি আমার সামনে থাকতেন, আমি হয়তো আপনাকে হোয়াইট বোর্ড ইউজ করে অনেক ভালো করে বুঝাতে পারতাম, যেটা আসলে এভাবে ভার্চুয়ালি একটু ডিফিকাল্ট। ম্যাম এইখানে কিন্তু চাইলে তাও কিন্তু আমি আপনি ট্রাই, হ্যাঁ, ওই হোয়াইট বোর্ডটা আসলে ক্লাসরুমের বা হোয়াইট বোর্ডের মতো সেরকম কমফোর্টেবল না, আমি এখানে দেখেছি। কিন্তু আপনি বলেন, আপনি কোন জায়গাটা বুঝতে পারছেন, আমি আবার আপনাকে এক্সপ্লেইন করছি।
ম্যাম যখন ডুপ্লিকেটেড হবে, যখন কোনো একটা ডুপ্লিকেটেড মানে কোনটা, অফসেটিং এর কথা বলছেন আপনি? না ম্যাম, যখন কোনো একটা ওই যে বলেন না যে কোনো একটা ট্রানজাকশন যখন ডাবল টাইম যখন হ্যাঁ ইনক্লুড করা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, তখন এটাই আপনি বুঝতে পারেননি? আসলে ওভারঅল কনসেপ্টটাই আমার কাছে এখনো ক্লিয়ার না, আমি মানে আবার যখন আচ্ছা, নিজে যখন প্র্যাকটিস করবো তখন হয়তো বা। আমি ওভারঅল একটা কনসেপ্ট বলি, এখানে আপনি পড়লে বুঝবেন কি কি এরর, আমি এক্সপ্লেনও করেছি। ট্রায়াল ব্যালেন্স তো ডেবিট ক্রেডিট দুই পাশ মিলে যাচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন, তাই না? কিন্তু জি ট্রায়াল ম্যাম। ব্যালেন্সের ডেবিট ক্রেডিট দুই পাশ মিলে যাওয়ার পরেও কিছু এরর আইডেন্টিফাই করা যায় না। সাপোজ আপনার এখানে 28,700 টাকা এসছে, আর ক্রেডিট পাশে 28,000 টাকা এসছে, 700 টাকা কম এসছে। তখন আপনি বুঝতে পারছেন যে এখানে কোনো একটা এরর হয়েছে। তখন আপনি কি করলেন, আপনি জার্নাল এন্ট্রি, লেজার এগুলো আপনি আবার রিচেক করলেন। রিচেক করলে আপনি বুঝতে পারলেন যে আচ্ছা 700 টাকা কোথায় কম আপনি এন্ট্রি করেছেন, সেটা আপনি রেকর্ড করলেন। কিন্তু অনেক সময় এমন হয় যে দুই পাশে মিলে গেল, 28,700 28,700 ডেবিট ক্রেডিট দুই পাশে মিলে গেল, কিন্তু মিলে যাওয়ার পরেও আপনার কিছু ভুল আইডেন্টিফাই করা যায় না। সে কোন কোন ভুলগুলো আইডেন্টিফাই করা যায় না, সেগুলো হচ্ছে এগুলো। এই ভুলগুলো আইডেন্টিফাই করা যায় না মানে এইটা দেখে যে দুই পাশ মিলে গিয়েছে, তার মানে একদম এটা 100% অ্যাকুরেট, এটা আপনি বলতে পারেন না। কিছু ভুল আর এই দুই পাশ মিলে যাওয়ার যে ব্যালেন্স, সেটা দেখে আইডেন্টিফায়াবল না। যে কোন ভুলগুলো, সেগুলো হচ্ছে এই যে এইগুলো। তাহলে আমাকে আবার ম্যানুয়ালি সব চেক করতেই হবে আলটিমেটলি। হ্যাঁ, এখন আসলে ম্যানুয়ালি এসব মেইনটেইন করা হয় না, ঠিক আছে? এটা হচ্ছে আপনি যে কারণে আসলে জার্নাল লেজার ট্রায়াল ব্যালেন্স এন্ট্রি শিখছেন, সেটা হচ্ছে জানতে হবে। এটা হচ্ছে মানে অ্যাকাউন্টিং এর একদম ক্লাসিক্যাল ইস্যুস, মানে আপনার বেসিক বলেন না, বেসিক একদম রুট লেভেলের নলেজ, এটা জানতেই হবে আপনি যদি অ্যাকাউন্টিং পড়তে চান। বা অ্যাকাউন্টিং এর যদি একদম প্রাইমারি স্টেজেও কিছু পড়েন যে আমি 4টা ক্লাস করব, তাহলে আপনাকে এই জিনিসগুলো জানতে হবে। এগুলো হচ্ছে একদম রুট লেভেলের জিনিস। তো এখন বেসিক্যালি এখনকার যে অর্গানাইজেশন গুলো, তারা যেটা করে যে কোনো একটা ট্রানজেকশন হলো, সে ট্রানজেকশনটাকে হয়তো বা জার্নাল এন্ট্রি করে পোস্ট করলো, রেকর্ড করলো, এটা অটোমেটিক ট্রায়াল ব্যালেন্স হয়ে রেকর্ড হয়ে যায়। অথবা জাস্ট রেকর্ড ট্রানজেকশনটার ইনপুট দিলে সেটা হচ্ছে ট্রায়াল ব্যালেন্সে চলে আসে, ঠিক আছে? অটোমেটিক সফটওয়্যার এটা করে ফেলে। এটার জন্য এখন ম্যানুয়ালি ওভাবে করা হয় না। সো তারপরেও তো কিছু ভুল থেকে যায়, সবকিছু তো একদম 100% অ্যাকুরেট হয় না, ওখানেও কিছু ভুল হয়। আর এটা হচ্ছে আমরা রুট লেভেলে কিভাবে আসলে বিষয়টা হচ্ছে সেটা। আর আপনারা তো ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, আপনারা জানেন যে সফটওয়্যার তো আর নিজে নিজে তৈরি হয়, সফটওয়্যারও মানুষ তৈরি করে। সফটওয়্যারের মধ্যেও ফাংশন সেটআপ দিয়ে দিতে হয় যে জার্নাল থেকে এভাবে লেজার হবে, লেজার থেকে এভাবে ট্রায়াল ব্যালেন্স হবে। সো আপনি যদি সফটওয়্যার প্রিপেয়ার করতে চান, আপনি যেটা সফটওয়্যার মেক করতে চান, ইন দ্যাট কেস ইউ হ্যাভ টু নো অল দিস ইস্যুস, যে জার্নাল কিভাবে করে, সেখানে কিভাবে লেজার এন্ট্রি করে, কিভাবে ট্রায়াল ব্যালেন্স করে, আপনি কিগুলো জানতে হবে, ঠিক আছে? এগুলো হচ্ছে রুট লেভেলে, ঠিক আছে? এবং যদি ভুল হয় সেটা আপনাকে আবার চেক করতেই হবে, এটা কোনো অল্টারনেটিভ নেই। জি ম্যাম, বুঝতে পেরেছি ম্যাম। আচ্ছা, দেন এখানে কিছু প্র্যাকটিস ম্যাথ আছে, ঠিক আছে? আপনাদেরকে আমি যে বইটা দিয়েছি সেখান থেকে এই ম্যাথ গুলো প্র্যাকটিস করবেন, ওকে ম্যাম। এবং এগুলো আপনাদের অ্যাসাইনমেন্টেও থাকবে। ঠিক আগের ম্যাথগুলো যেভাবে আমি গ্রুপে অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম, এগুলো আপনারা ঠিক একইভাবে সবাই সবার মধ্যে ইকুয়ালি ডিস্ট্রিবিউট করবেন এবং তারপর ম্যাথগুলো করবেন, ঠিক আছে? এই ম্যাথ এবং এর আগের যে ম্যাথ, এই ম্যাথগুলো আপনারা আমাকে মিডের আগে সাবমিট করবেন। কবে সাবমিট করবেন সেটা বলেন, বা আপনারা ডিসাইড করবেন কবে করবেন। মিডের ডেট দিবে, ঠিক আছে? ডেট তো হয়েই যাবে হয়তোবা। ডেট হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা আমাকে সাবমিট করবেন, আমি আপনাদেরকে আবার খাতাটা ব্যাক করার ইচ্ছা আছে। যদি আপনি তাড়াতাড়ি সাবমিট করেন দেন খাতাটা ব্যাক পাবেন, আর যদি আপনি ডিলে করেন তো সমস্যা হচ্ছে। ম্যাম, মিডের আগে যে লাস্ট ক্লাস থাকবে, সে লাস্ট ক্লাসের দিন রাত 12টা পর্যন্ত। মিডের আগে লাস্ট ক্লাসে যদি সাবমিট করেন তাহলে তো আসলে আমি এটা দেখে নিতে পারবো না। আপনারা আমাকে খাতাগুলো ফিজিক্যালি দিবেন, ঠিক আছে? এসে দিয়ে যাবেন, একজন এসে দিয়ে যান ভার্সিটিতে গিয়ে? হ্যাঁ, একজন এসে সবগুলো দিয়ে যান, অথবা
আহ, প্রত্যেক গ্রুপ মেম্বার থেকে একজন এসে দিয়েছেন সেটা আপনাদের বিষয়, কিন্তু আমাকে খাতাগুলো ফিজিক্যালি সাবমিট করবেন, ঠিক আছে? কারণ আমি খাতাগুলো দেখে আমি আবার আপনাদেরকে রিটার্ন দিয়ে যাচ্ছি। পার গ্রুপ থেকে একটা করে খাতা যাবে। হ্যাঁ, পার গ্রুপ থেকে একটা করে খাতা আসবে, একটা সেট আসবে পার গ্রুপ থেকে। আচ্ছা, কবে দিবেন সেটা আমি নেক্সট ক্লাসে জানাবো এক্সামের পরে, ঠিক আছে? আমার হাতের কাছে এখন ক্যালেন্ডার আমি দেখে ম্যাম জানাবো। সেট বলতে কি সবারটা একজনকে দিয়ে আসবে নাকি একজনই দিবে, মানে পার গ্রুপ থেকে একজনই লিখবে? না না, না, পার গ্রুপ লিখবে থেকে সবাই আলাদা একজন আলাদা। না, সবাই সবার মতন অ্যাসাইনমেন্ট করবে, সবার অ্যাসাইনমেন্টের উপরে সবার নেম এন্ড আইডি থাকবে, কিন্তু সাবমিট হবে একটা সেট, মানে যে কোনো একজন এসে আমাকে খাতাটা দিয়ে গেলেই হবে, বুঝছি, সবগুলো মিলে একজন দিয়ে আসবে। দিয়ে আসবে। হ্যাঁ, অথবা যদি এমন হয় যে সবগুলো কপি একজন এসে আমাকে দিয়ে যাচ্ছে, তাও হবে, কোনো সমস্যা নেই। আপনারা তো প্র্যাকটিক্যাল করতে আসবেনই ইউনিভার্সিটিতে, সো ওরকম একটা কনভেনিয়েন্ট টাইম ঠিক করে আপনারা এসে আমাকে দিয়ে যাবেন, ঠিক আছে? ক্লিয়ার অ্যাসাইনমেন্টের ইস্যুটা? জি ম্যাম। জি ম্যাম, বুঝতে পারছি। এই সেট এবং এর আগের সেট, এগুলো আপনারা আমাকে অ্যাসাইনমেন্টটা মিডের আগে সাবমিট করবেন, ঠিক আছে? ওকে ম্যাম। ওয়ার্কশিট মনে হয় একটা আপনার জার্নাল লেজার ট্রায়াল ব্যালেন্স নিয়ে আর কোনো কোয়েশ্চেন? আচ্ছা, আপনারা কি কি বার প্র্যাকটিক্যাল করতে আসেন? এক একজন এক এক দিন এরকম? না ম্যাম, শুধু সবাই মঙ্গলবার ম্যাম। শুধু মঙ্গলবার? 192 ব্যাচের সব জন্য শুধু মঙ্গলবার ম্যাম। আচ্ছা, ঠিক আছে। আপনার সিটি ক্যাম্পাসে আপনারা মঙ্গলবার আসেন প্র্যাকটিক্যাল করতে, তাই এমন জি কিছু ম্যাম। বলছেন? আচ্ছা, জি ঠিক ম্যাম। আছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনার ওরকম আমি আজকে তো না, নেক্সট মানডেতে আমি আপনাদেরকে ডেট বলে দিব, কোন টিউসডেটাতে আপনি আমাকে সেটা সাবমিট করবেন, ঠিক আছে? জি ওকে ম্যাম। ম্যাম। আচ্ছা, আপনাদের এই স্লাইডটুকু লাগবে না, ওয়ার্কশিটের স্লাইডটুকু লাগবে না। এরপর মার্চেন্ডাইজিং এ চলে যাচ্ছে। মার্চেন্ডাইজিং কি? মার্চেন্ডাইজিং মানে হচ্ছে ট্রেডিং বিজনেস। সাপোজ আপনি কোন একজনের কাছ থেকে 10টা সোয়েটার কিনে নিয়ে এসেছেন, এনে আপনি সেটা আরেক জায়গায় গিয়ে বিক্রি করবেন, এটাই হচ্ছে মার্চেন্ডাইজিং, ঠিক আছে? মানে ট্রেডিং, কিনে এনে সেল করার বিজনেস সেটাই। আচ্ছা, দেন কি এখানে ইনকাম মেজারমেন্ট কিভাবে করা হবে তার একটা গ্রাফ দেয়া আছে, তো এটা আমরা একটু পরে দেখবো, ঠিক আছে? এটা একটু ক্রিটিক্যাল, এটা আমরা পরে দেখবো। দেখেন এখানে একটা স্টেটমেন্ট দেয়া আছে, কস্ট অফ গুড সোল্ড ইজ দ্য টোটাল কস্ট অফ মার্চেন্ডাইজ সোল্ড ডিউরিং দ্য পিরিয়ড। মানে হচ্ছে আপনি এই সাপোজ এক মাসে আপনি 50টা সোয়েটার সেল করেছেন, এই 50টা সোয়েটার সেল করার যে কস্টটা, সেটাই হচ্ছে আপনার কস্ট অফ গুড সোল্ড, ঠিক আছে? বুঝতে পেরেছেন? জি ম্যাম। আচ্ছা, এবার আসেন গ্রাফটায়। কস্ট অফ গুড সোল্ড বলছে সেলস রেভিনিউ। সেলস রেভিনিউ মানে হচ্ছে আপনি যে সোয়েটার বিক্রি করলেন 50টা সোয়েটার, সেই 50টা সোয়েটার সেল করে যে টাকাটা পাবেন সেটা হচ্ছে আপনার রেভিনিউ। আর গ্রস প্রফিট কি? যখন সেলস রেভিনিউ থেকে কস্ট অফ গুড সোল্ডটা কম হবে, তখন হচ্ছে সেটা আপনার গ্রস প্রফিট আসবে, ঠিক আছে? আচ্ছা, এরপর ম্যাম হচ্ছে এটা আবার বলবেন একটু? আচ্ছা, সেলস রেভিনিউ থেকে কস্ট অফ গুডস সোল্ডটা ডিডাক্ট করবেন, ডিডাক্ট করার পরে একটা ভ্যালু আসবে, সেটা হচ্ছে আপনার গ্রস প্রফিট। ম্যাম সেলস রেভিনিউ আর কস্ট অফ গুডস সোল্ড মানে জি, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, রেভিনিউ।
আচ্ছা, এরপরে গ্রস প্রফিট থেকে আপনি অপারেটিং এক্সপেন্সটা বাদ দিবেন, বাদ দেওয়ার পরে নেট ইনকাম আসবে। ঠিক আছে, এটা হচ্ছে ইনকাম মেজারমেন্ট করার প্রসিডিউর মার্চেন্ডাইজিং এ। ম্যাম নেট ইনকামের নিচে লস কেন? এটা ইনকামও হতে পারে, লসও হতে লসও হতে পারে। পারে। যদি পজিটিভ হয় তাহলে ইনকাম, নেগেটিভ হলে লস। বুঝতে পারছি। ম্যাম এখান থেকে কোশ্চেন গুলো কিভাবে আসতে পারে? ফুল অপারেশনটা এভাবে আসবে নাকি অন্য কোনো এখানে আসলে আসতে পারে যে মার্চেন্ডাইজিং বিজনেসের ইনকাম মেজারমেন্ট করার প্রসিডিউর কি, বা হোয়াট ইজ দ্য ওয়ে অফ ইনকাম মেজারমেন্ট, এটা আসতে পারে। আচ্ছা, এরপরে হচ্ছে অপারেটিং সাইকেল। হ্যাঁ, অপারেটিং সাইকেল কি, একটা সার্ভিস কোম্পানির অপারেটিং সাইকেল কিরকম হয় আর মার্চেন্ডাইজিং কোম্পানির অপারেটিং সাইকেল কিভাবে রকম হয় সেটা এখানে দেওয়া হয়েছে। আপনি এখানে যেটা আসতে পারে যে ডিফারেন্সিয়েট বিটুইন সার্ভিস অপারেটিং সাইকেল অফ সার্ভিস কোম্পানি এন্ড মার্চেন্ডাইজিং কোম্পানি। নো নিড এভাবে বসে বসে গ্রাফ আঁকার, আপনারা জাস্ট একটা প্যারাগ্রাফ করে লিখে দিতে পারেন, বা জাস্ট একটা ফ্লো চার্টের মতন করেও করতে পারেন। ঠিক আছে, এত ছবি আঁকার কোনো প্রয়োজন নেই। যদি আপনি ডায়াগ্রামটা দেন, ছবি আঁকার কোনো প্রয়োজন নেই। জাস্ট ক্যাশ, ক্যাশ থেকে লেফট অ্যারো, রাইট অ্যারো, ডাউন অ্যারো, আপওয়ার্ড অ্যারো, এভাবে করে আপনারা প্রত্যেকটাকে জাস্ট ইনকর্পোরেট করলেন। ঠিক আছে, দ্যাটস ইট। দেখেন অপারেটিং সাইকেল কি বলতে, অপারেটিং সাইকেল অফ আ মার্চেন্ডাইজিং কোম্পানি ordinarily is longer than that of a service company। মানে মার্চেন্ডাইজিং কোম্পানির যে অপারেটিং সাইকেল হয় সেটা সার্ভিস কোম্পানির চাইতে অনেক বেশি বড় হয়। অপারেটিং সাইকেলটা কি? অপারেটিং সাইকেল হচ্ছে, কেউ কি জানেন অপারেটিং সাইকেল কি? নো আইডিয়া। আচ্ছা, অপারেটিং সাইকেল হচ্ছে একটা প্রোডাক্ট প্রডিউস করার জন্য কিছু র ম্যাটেরিয়াল নিলেন, সেই র ম্যাটেরিয়ালটা আপনি কি করলেন, র ম্যাটেরিয়াল নিলেন, র ম্যাটেরিয়াল নিয়ে তারপরে আপনি সেটাকে মেশিনে দিলেন, মেশিনে দেওয়ার পর তারপর সেটা প্রসেসের মধ্য দিয়ে গেল বিভিন্ন 3-4 স্টেপের মধ্য দিয়ে, এরপরে সেটা ফিনিশ গুডস হলো। ফিনিশ গুডস হওয়ার পরে তারপর এটা আপনি আবার সেল করলেন। ঠিক আছে, সেল করার পরে যে ক্যাশ টাকাটা পেলেন, এই যে আপনি র ম্যাটেরিয়াল পারচেজ থেকে শুরু করে আবার সেল করে ক্যাশ টাকায় যাওয়া পর্যন্ত এই যে হোল সাইকেলটা, এটাকে বলা হয় হচ্ছে অপারেটিং সাইকেল। কি বলছি বুঝেছেন? চিন্তা করেন আরেকবার। জি ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারলে। এখন সার্ভিস কোম্পানির অপারেটিং সাইকেলটা দেখেন কি, ক্যাশ ছিল, ক্যাশ থেকে সেটা সার্ভিস পারফর্ম করেছে, বাকি এবং সার্ভিস পারফর্ম করেছে কিসে, সাপোজ সেখানে বলছে তার একটা কার সার্ভিসিং সেন্টার আছে, কার সার্ভিসিং সেন্টারে সার্ভিস প্রোভাইড করেছে, দেন সেখান থেকে অ্যাকাউন্টস রিসিভেবল হলো। ঠিক আছে, অ্যাকাউন্টস রিসিভেবল হওয়ার পরে সেটা কি করলো, এরপরে তাকে যে একটা সার্টেন পিরিয়ড পরে সে আবার তাকে ক্যাশ টাকা ফেরত দিয়ে দিল, সে অ্যাকাউন্টস রিসিভেবল যার কাছ থেকে সে টাকাটা পেত সে তাকে টাকাটা দিয়ে দিল, সো সে আবার ক্যাশ টাকা পেয়ে গেল। এটুকুন হচ্ছে জাস্ট ক্যাশ টাকা থেকে সার্ভিস প্রোভাইড করলো কিসে, বাকিতে, বাকিতে সার্ভিস প্রোভাইড করার কারণে অ্যাকাউন্টস রিসিভেবল ক্রিয়েট হলো, অ্যাকাউন্টস রিসিভেবল সে ব্যক্তিটা আবার যখন টাকা দিয়ে দিল সে আবার ক্যাশ টাকায় চলে গেল। তো জাস্ট ছোট্ট একটা প্রসেস, তাই না? এটা বুঝেছেন? জি ম্যাম। এবার মার্চেন্ডাইজিং এরটা দেখেন, ক্যাশ টাকা দিয়ে সে ইনভেন্টরি পারচেজ করলো, এরপর ইনভেন্টরি পারচেজ করার পরে সে ইনভেন্টরিটাকে সেল করলো, সেল করার পরে সেখানে তার অ্যাকাউন্টস রিসিভেবল ক্রিয়েট হলো, ক্রিয়েট হওয়ার পরে একটা সার্টেন পিরিয়ড পরে যখন তাকে তার সময় হলো তখন সে আবার তাকে ক্যাশ টাকা দিল, সো ক্যাশ রিসিভ করলো, তখন সে আবার ক্যাশ, ওই যে তার সাইকেলটা শেষ হলো ক্যাশ টাকা পেয়ে।
তো এখানে মাঝে একটু লেন্দি, তাই না? এখানে যদিও একটু ছোট করে দেখানো হয়েছে ইট ইজ এক্সাম্পল, এটা একটু লেন্দি, মার্চেন্ডাইজিং কোম্পানির অপারেটিং সাইকেলটা একটু লেন্দি হয়। ডিফারেন্সটা বুঝতে পেরেছেন? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, এরপর ইনভেন্টরি সিস্টেম বা যে মার্চেন্ডাইজিং কোম্পানি তো হচ্ছে বেসিক্যালি প্রোডাক্ট কিনে এনে সেল করে, তাই তো? তো এই যে ইনভেন্টরি সিস্টেম, এই ইনভেন্টরি সিস্টেম দুই রেকর্ড করতে হয়, যে তার কাছে কতটুকু আছে, কতটুকু চলে গেল, এটা রেকর্ড করতে হয়। এটা রেকর্ড করার দুটো প্রসেস আছে, একটা হচ্ছে পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম আর অন্যটা হচ্ছে পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম। আমরা ইউজুয়ালি পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমটাকেই ফলো করব, ঠিক আছে? পিরিয়ডিক এর চাইতে আমরা পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমটা ফলো করব, যদি আমরা পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম একটু শিখবো, কিন্তু এক্সামে ইউজুয়ালি পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমটা আসে, ঠিক আছে? এখন দেখেন মাঝে আছে কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল, মানে কতটুকু গুডস বা কত টাকার গুডস সেল করার জন্য প্রিপেয়ার আছে সেটা। এখন উপরে তাকান, বিগিনিং ইনভেন্টরি এবং কস্ট অফ গুডস পারচেজড, এই দুইটা যোগ করে যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল, ঠিক আছে? এবং কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল দুইটা উইং এ চলে গেছে, একটা হচ্ছে কস্ট অফ গুড সোল্ড আর একটা হচ্ছে এন্ডিং ইনভেন্টরি, ঠিক আছে? মানে হচ্ছে আমি বলি, আপনি আজকে দাঁড়িয়ে আছেন মার্চের 2 তারিখে, ফেব্রুয়ারি মাসের শেষে সারা মাস বিজনেস করে আপনার কাছে 50 ইউনিট সোয়েটার রয়ে গেল, ঠিক আছে? এখন 50 ইউনিট সোয়েটার হচ্ছে আপনার বিগিনিং ইনভেন্টরি, কারণ মার্চ মাসের শুরুতে আপনার কাছে এটা ছিল। ফেব্রুয়ারির একদম ফেব্রুয়ারি মাস শেষ হয়ে গেল, মার্চের শুরু হলো, আপনি মার্চে রেকর্ড করছেন, মার্চ মাসে আপনার ইনভেন্টরি আছে 50 ইউনিট সোয়েটার, যেটা হচ্ছে আপনার বিগিনিং ইনভেন্টরি, ঠিক আছে? দেন কস্ট অফ গুড পারচেজ, আপনি এই মার্চ মাসে আরো কিছু ইনভেন্টরি বা সোয়েটার পারচেজ করলেন, এই পারচেজ করতে যে টাকাটা খরচ হচ্ছে সেটাকে আপনি বলবেন কস্ট অফ গুডস পারচেজড। এখন এই বিগিনিং ইনভেন্টরি আর কস্ট অফ গুড পারচেজ দুটোকে অ্যাড করে আপনি পাবেন কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল, ঠিক আছে? এরপর আপনি সারা মার্চ মাসে আপনি সেল করবেন, সেল করে যে কিছু অ্যামাউন্ট হয়তো বা রয়ে যাবে, আপনি পারচেজ করলেন 100 ইউনিট আর আপনার ছিল হচ্ছে 50 ইউনিট, তো 150 ইউনিট আপনার ছিল, ঠিক আছে? হয়তো 50 ইউনিট সোয়েটারের দাম আপনার 50 টাকা, 100 ইউনিট সোয়েটারের দাম 100 টাকা, ইট ইজ অ্যান এক্সাম্পল, ঠিক আছে? তো আপনার কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল ছিল 150 টাকার গুডস আপনার সেল করার জন্য অ্যাভেলেবল ছিল, আপনি সারা মার্চ মাসে আপনি সেল করলেন, সেল করার পর আপনি দেখলেন যে মার্চ মাসের শেষে আপনার 20 টাকার সোয়েটার রয়ে গেল, মানে 20টা সোয়েটার রয়ে গেল, একটা যদি 1 টাকা করে, যেহেতু আমি বলছি, তো 20 টাকার সোয়েটার রয়ে গেল, এটা হচ্ছে এন্ডিং ইনভেন্টরি। তাহলে আপনার 150 টাকা সোয়েটারের মধ্যে 20 টাকার সোয়েটার আপনার রয়ে গেল, তার মানে বাকি 130 টাকার যে সোয়েটার সেটা হচ্ছে আপনার কস্ট অফ গুডস সোল্ড, ঠিক আছে? যেটা আপনি বিক্রি করে দিয়েছেন। এ পর্যন্ত ক্লিয়ার? ইয়েস ম্যাম। জি জি ম্যাম। আচ্ছা, এরপর পারপেচুয়াল সিস্টেম, পিরিয়ডিক সিস্টেম এগুলো আছে, এগুলো আমরা নেক্সট ক্লাসে দেখবো, ঠিক আছে? ওকে ম্যাম। আপনারা চিন্তা করেন আর কোনো সমস্যা আছে কিনা আপনাদের? আপনাদের আমি কতটুকু স্লাইড প্রোভাইড করেছিলাম লাস্ট ক্লাসে? অন অক্টোবর 31। আচ্ছা, ঠিক আছে।
আচ্ছা আপনার প্রিপারেশন নেন